হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লাড কোয়াগুলেশন টেস্ট। হিয়ার ইজ ইট। আমি আগে থেকে লিখে রাখছি, ঠিক আছে? আচ্ছা, শুরু করা যাক। তার আগে আমাদেরকে জানতে হবে এই টেস্টগুলো কেন করতে হয়, মানে এই টেস্টগুলো আমাদের জন্য কেন প্রয়োজন। এই টেস্টগুলো এই জন্যই প্রয়োজন যে আমাদের শরীরে অনেক উপাদান আছে, যে উপাদানগুলোর যদি আমরা টেস্ট করি তাহলে আমাদের শরীরের মধ্যে কী চলতেছে, কী হইতে পারে, কেমন আমাদের শরীরের অবস্থাটা, এগুলো আমরা জানতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। প্রথমে আছে ব্লিডিং টাইম। আচ্ছা, ধরো তোমার কোথাও কাটে গেছে আর প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে। এখন ব্লিডিংটা যদি বন্ধ না হয় তাহলে তোমার শরীর থেকে সম্পূর্ণ রক্ত বের হয়ে যাবে, আলটিমেটলি তুমি মারা যাবে। ওই জন্য ব্লিডিং টাইমটা এই জন্য নির্ণয় করতে হয় যে তোমার শরীরটা কতটুকু উপযোগী তোমার রক্তটা বন্ধ করার ক্ষেত্রে। তোমার রক্ত যদি তাড়াতাড়ি বন্ধ না হয়, ব্লিডিং যদি বন্ধ না হয়, তাহলে তুমি তো মারা যাবা, তাই না? অতএব এই টাইমটাও ম্যাটার করে। যার যত কম সময়ে ব্লিডিংটা বন্ধ হয় তার হচ্ছে শরীর ততটাই উপযোগী, ভালো, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি। ব্লিডিং টাইম। এখানে বলছে যে ব্লিডিং টাইম ইজ আ ক্লিনিক্যাল ল্যাবরেটরি টেস্ট performed to evaluate platelets function. এখানে বলছে ব্লিডিং টাইম ইজ আ ক্লিনিক্যাল ল্যাবরেটরি টেস্ট performed to evaluate platelets function. প্লাটিলেট ফাংশনটা যেটা আছে, আমাদের প্লাটিলেটের যে কার্যক্ষমতাটা আছে। প্লাটিলেট কি করে? প্লাটিলেট আমাদের, ধরো কোনো র্যাপচার্ট হইলো, কি র্যাপচার্ট হইলো, কোনো রক্তনালীকে আমাদের ক্ষতিগ্রস্ত হইলো কিংবা র্যাপচার্ট হইলো, তখন আমাদের এই যে প্লাটিলেটটা আছে ওইখানে গিয়ে প্লাগ তৈরি করে। কি তৈরি করে? প্লাগ তৈরি করে। এই প্লাগটা কত তাড়াতাড়ি সে মানে তৈরি করতেছে, এই টাইমটা মানে এই টাইমটা আমাদের ব্লিডিং টাইম, ঠিক আছে? এটা মূল্যায়ন, ইভালুয়েট মানে মূল্যায়ন, আমি লিখে দিছি। অতএব আমরা বলতে পারি যে ব্লিডিং টাইম ইজ আ ক্লিনিক্যাল ল্যাবরেটরি টেস্ট পারফর্ম টু ইভালুয়েট প্লাটিলেটস ফাংশন, ঠিক আছে? তারপর বলছে যে দিস টেস্ট মেজার দ্য টাইম টেকেন ফর ব্লাড ভেসেল কনস্ট্রিকশন অ্যান্ড প্লাটিলেট ফাংশন। এখানে আরও একটা জিনিস বলছে যে ভেসেল কনস্ট্রিকশন, অর্থাৎ রক্তনালী যেটা আমাদের আছে, রক্তনালী, এই রক্তনালীটা সংকুচিত হয়। কি হয়? সংকুচিত হয়। কি সংকুচিত হয়? এই রক্তনালীটা সংকুচিত হয়। এটা একটা পয়েন্ট, ঠিক আছে? আর প্লাটিলেট ফাংশন কি? প্লাটিলেট ফাংশন, এটা একটা পয়েন্ট। তারপরে পড়ছে দিস টেস্ট মেজার দ্য, হ্যাঁ, দিস this test measure the time taken for blood vessel constriction and platelet plug formed to occur. বলছে এই টেস্ট মেজার করে দ্য টাইম টেকেন ফর ব্লাড ভেসেল কনস্ট্রিকশন, অর্থাৎ আমাদের যে ব্লাড ভেসেলটা আছে এটা সংকুচিত হইতে যতটুকু সময় নেয়, এবং প্লাটিলেট প্লাগ ফরমেশন টু অকার, ঘটতে যতটুকু সময় নেয়। ওকে, এটাই আমাদের ব্লিডিং টাইম। অর্থাৎ আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করছি যে একটা সূচের মাধ্যমে এখানে ছিদ্র করা হয়, এই ছিদ্র দিয়ে কতক্ষণ ধরে ব্লাড পড়তেছে, এটা একটা থাকে, একটা পেপার থাকে, সেই পেপারে আমরা করি। আচ্ছা, যাই হোক, তারপর টপিকে যাই। তারপরটা ক্লটিং টাইম। আচ্ছা, ক্লটিং টাইমটা কি? ক্লট মানে জমাট বাঁধা, এটা তো সবাই জানে। ক্লট মানে জমাট বাঁধা। ক্লটিং টাইমটা আবার কি? এখানে বলছে দ্য ক্লটিং টাইম ইন্টারভেল ফর ওজিং অফ ব্লাড আফটার আ কাট অর ইনজুরি টিল ফরমেশন অফ ক্লট। এখানে বলছে
দ্য টাইম ইন্টারভেল। ইন্টারভেল মানে হচ্ছে যে কোনো দুইটি ঘটনার মধ্যবর্তী সময়। যেমন মুভির মধ্যে ইন্টারভেল থাকে না, ইন্টারভেল একটা লেখা ওঠে, ওই দুইটি ঘটনার মধ্যবর্তী সময় যে ফাঁকা সময়টা থাকে, বলছে দ্য টাইম ইন্টারভেল ফ্রম ওজিং। ওজিং মানে কি? রক্ত থমকে যাওয়ার প্রক্রিয়া, রক্ত থমকে যাওয়ার প্রক্রিয়া অফ ব্লাডের, ঠিক আছে, আফটার আ কাট অর ইনজুরি। ধরো একটা ইনজুরি হয়েছে, তোমার ব্লাডটা থমকে গেল, ঠিক আছে, টিল ফর্মেশন অফ ক্লট, তোমার ক্লট তৈরি হওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে। মানে ধরো আমার আমার এখানে হচ্ছে একটা কাট হয়েছে, মানে আমার এখানে হাত কাটে গেছে, হাত কাটে যাওয়ার পরে এই মানে রক্তটা হচ্ছে থামে যাবে, ঠিক আছে, থমকে যাবে, কিংবা রক্ত থামে যাবে, ঠিক আছে, রক্ত পড়া থামে যাবে। তখন যেই রক্তটা মানে পড়া থামে গেল, ওই তখন থেকে রক্তটা মানে ক্লট তৈরি করতে যতটুকু সময় নেয়, বুঝছো? ক্লট তৈরি করতে যতটুকু সময় নেয়, এটাই হচ্ছে ক্লটিং টাইম। তারপরে প্রথম বিন টাইম কি বলছে? ইন্টারভেল অফ ওজিং অফ ব্লাড আফটার আ কাট টিল ফর্মেশন অফ ক্লট। ওকে, তারপরটা হচ্ছে প্রথম বিন টাইম। আচ্ছা, প্রথম বিন টাইমটা কি? পিটি। প্রথম বিন টাইম gives a indication of a concentration of prothrombin in the blood. The normal prothrombin time is about 12 seconds. এখানে বলছে প্রথম বিন টাইম গিভস আ ইন্ডিকেশন, একটা নির্দেশনা দেয়। কি দেয়? একটা নির্দেশনা। অফ দ্য কনসেন্ট্রেশন, ঘনমাত্রার, অফ প্রথম বিনের, ইন দ্য ব্লাডের, তোমার ব্লাডে কতটুকু প্রথম বিন আসে এইটার ঘনমাত্রাটা কে নির্দেশ করবে, কার মাধ্যমে আমরা জানতে পারবো? এই প্রথম বিন টাইমের সাহায্যে, ঠিক আছে। দ্য নর্মাল প্রথম বিন টাইম, সাধারণত নর্মাল প্রথম বিন টাইম যেটা হয়ে থাকে সেটা হচ্ছে 12 সেকেন্ডস। সেটা কতটা? 12 সেকেন্ডস। সেটা কতটা? 12 সেকেন্ডস। ওকে, আমরা যদি এই তিনটা থেকে আমরা বুঝতে পারছি যে এগুলা গুরুত্বপূর্ণ, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে এগুলা টাইম আলাদা আলাদা হইতে পারে। তাই বিজ্ঞানীরা কিংবা হচ্ছে সায়েন্টিস্ট তাদের সুবিধার্থে এই ক্লটিং টাইমগুলোকে একটা রেশিওতে আনছে, ঠিক আছে। আমরা সেটা দেখব। INR, ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও। এটা কেন করছে? এটা হচ্ছে সব জায়গায় যেন একই হয় সেই জন্য করছে। এখানে কি বলছে? দ্য ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও INR ওয়াজ devised as a way to standardized measurement of প্রথম মিন টাইম, ঠিক আছে। এখানে বলছে দ্য ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও INR ওয়াজ devised a way to standardized measurement of প্রথম মিন টাইম। এই যে প্রথম বিন টাইমটা আছে, এই প্রথম বিন টাইমটা যেন মেজারমেন্টটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি পায়, মানে সব জায়গায় যেন একই থাকে। এই টাইমটা ধরো প্রত্যেকটা জায়গায় যেন একই থাকে, মানে আলাদা আলাদা না হয়। এখন আমার ইচ্ছা হলো আমি হচ্ছে 10 থেকে কাউন্ট করা শুরু করলাম, অন্য আরেকজনের ইচ্ছা হলো সে 5 থেকে কাউন্ট করা শুরু করলো, এরকম যেন না হয়, ঠিক আছে। এই জন্য এটাকে নর্মাল করতেছে, এই মেজারমেন্টটাকে নর্মাল করতেছে। বলছে দ্য নর্মাল রেঞ্জ ফর INR ইজ আ হেলদি পারসন ইজ 0.9 to 1.3. A high INR level, example 4 or 5, indicate a high risk of bleeding, whereas a low INR, for example 0.5, suggest that there is a chance of having a clot.
Patient on offering therapy. Offering therapy usually have an INR for 0 to 2.0 to 3.0. আচ্ছা, অফরিন মানে কি? রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এমন ঔষধ। মানে এই অফরিনটা হচ্ছে, এখন প্রশ্ন আসতে পারে অফরিন থেরাপিটা কি? আচ্ছা, অফরিন থেরাপি হচ্ছে মানে রক্তটাকে জমাট বাঁধতে বাধা দেয় এমন একটা ঔষধ, মানে এমন একটা ঔষধ। ওকে, তাহলে আমরা আরেকবার দেখি। যে বলছে দ্য ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিও ওয়াজ ডিভাইসড অ্যাজ আ ওয়ে টু স্ট্যান্ডার্ডাইজড মেজারমেন্ট অফ প্রথম বিন টাইম। প্রথম বিন টাইমটা যেন সব জায়গায় একই থাকে, এটা যেন ভালোভাবে আমরা পরীক্ষা করতে পারি, সেই জন্য এটা এটা এই রেশিওটা আনা। তারপরে বলছে দ্য নর্মাল রেঞ্জ অফ আইএনআর পার্সন, মানে তোমার ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিও একজন সাধারণ হেলদি পার্সনের জন্য 0.9 টু 1.3 সাধারণত। কিন্তু যদি হাই হাই আইএনআর লেভেল হয়, যেমন এক্সাম্পল 4 to 5, তাহলে তাদের একটা চান্স থাকে কি, কিংবা একটা রিস্ক থাকে, মানে হাই ব্লিডিংয়ের জন্য, মানে প্রচুর পরিমাণে রক্ত যদি কাট হয়, তাদের মধ্যে যদি কাট তাদের যদি কোনো মানে আঘাত পায় কিংবা ছিলে কাটে যায়, তাহলে তাদের একটা হাই রিস্ক থাকে প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়ার জন্য। কারণ প্রথম দিন তো আমাদের কী করতেছে, প্রথম দিন আমাদের রক্ত তোমার হচ্ছে ক্লট বাঁধতে সাহায্য করতেছে না, যেন রক্তটা না বাইরে বের হয়, ক্লট বাঁধতে সাহায্য করতেছে। এইটা যদি তোমার হচ্ছে প্রথম দিন টাইমটা যদি অনেক বেশি হয়, তো তার মানে ওই শরীরে তো প্রথম দিনটা নাই, বেশি পরিমাণে নাই প্রথম দিন, তাহলে তার ব্লিডিং টাইমটা বাড়বে না, তার মানে ব্লিডিং বেশি হবে। তারপরে কি বলছে, আর যদি আর বলছে যে লো লো আইএনআর যেটা সাজেস্ট করে যে মানে হ্যাভিং আ ক্লট তৈরি হইতে পারে, ক্লট তৈরি হতে পারে। ক্লট কেন তৈরি হবে? তার শরীরে প্রচুর পরিমাণে প্রথম বিন আছে, তার 0.5 সেকেন্ডেই তার হচ্ছে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, অর্থাৎ প্রচুর পরিমাণে তার শরীরে আছে, প্রথম বিন আছে। বাই এনি চান্স এটা তার শরীরের জন্য হুমকি ডাকে আনতে পারে। মানে বেশি হওয়াটাও ভালো না, আবার কম হওয়াটাও ভালো না, মিডিয়াম রেঞ্জে থাকাটা ভালো, ঠিক আছে। হাই রিস্ক অফ ব্লিডিং, হ্যাভিং আ ক্লট, ঠিক আছে। আর অফরিন এটা হচ্ছে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এমন ঔষধ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে নর্মাল পারসন, এটা হচ্ছে হাই লেভেল, লো লেভেল, অরফিন থেরাপি নিলে এই রেঞ্জটা হয়, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। এখন এটা তো গেল আমাদের, এটা গেল। তারপরে টপিক হচ্ছে ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। তারপরে কি? ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, এই যে ইএসআর, ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। সেডিমেন্টেশন মানে কি? সেডিমেন্টেশন মানে তলানি পড়া। কিসের তলানি পড়া? ইরাইথ্রোসাইট অর্থাৎ রেড ব্লাড সেলের তলানি পড়া। আচ্ছা, এখানে কি বলছে? দ্য ইএসআর ইজ আ সিম্পল নন স্পেসিফিক স্ক্রিনিং টেস্ট that indicate measure the
প্রেজেন্স অফ ইনফ্লামেশন ইন দ্য বডি। এখানে বলছে যে এটি একটি সাধারণ নন স্পেসিফিক স্ক্রিনিং টেস্ট, সাধারণ একটা টেস্ট, ঠিক আছে, দ্যাট ইন্ডিকেট, যেটা ইন্ডিকেট করে মেজার মেজার দ্য প্রেজেন্ট অফ ইনফ্লামেশন, তোমার দেহে কোনো প্রদাহ আছে কি না সেটার পরিমাপ করে, ঠিক আছে, পরিমাণটা পরিমাপ করে, ঠিক আছে। অতএব মেজার করে কি, দ্য প্রেজেন্ট অফ ইনফ্লামেশন ইন দ্য বডি, ঠিক আছে। আর ইএসআর ইন্ডিকেট করে এটাই। তারপর লিখছে it reflect the tendency of red blood cells to settle more rapidly in the face of some disease states, usually because of increase in plasma fibrinogen, immunoglobulins, and other acute phase reaction proteins, ঠিক আছে। এটা একটা বড় একটা বাক্য, আমরা একটু ভাঙে ভাঙে পড়ার চেষ্টা করব। এর বলছে ইট রিফ্লেক্টস দ্য টেন্ডেন্সি অফ রেড ব্লাড সেলস টু স্যাটল, এটা প্রতিফলন করে ওই টেন্ডেন্সিটাকে, ওই টেন্ডেন্সি যেই টেন্ডেন্সিটা হচ্ছে লোহিত রক্তকণিকা তলানি পড়ার, ঠিক আছে, তলানি পড়ার মানে স্যাটেল মানে হচ্ছে তলানি পড়া, কার পড়বে, রেড ব্লাড সেলের। এটি কি রিফ্লেক্ট করতেছে কিংবা প্রতিফলন করতেছে, ইএসআরটা কি প্রতিফলন করতেছে, রেড ব্লাড সেলসের তলানির, ঠিক আছে, মোর র্যাপিডলি, অধিক দ্রুত, ঠিক আছে, ইন দ্য ফেস অফ সাম ডিজিজ স্টেজ, যদি তার কোনো মানে কিছু রোগ আছে, এই রোগের যে স্টেজগুলো আছে এই স্টেজে এটা আরও র্যাপিডলি, আরও তাড়াতাড়ি হচ্ছে এর তলানি পড়তে পারে, সেডিমেন্টেশন হইতে পারে, ঠিক আছে। ইউজুয়ালি সাধারণত বিকজ অফ, যে কারণগুলো হচ্ছে ইনক্রিজেস ইন ফিব্রিনোজেন প্লাজমায় ফিব্রিনোজেন বাড়া, ঠিক আছে, ইমিউনোগ্লোবিউলিনস বাড়া অ্যান্ড আদার অ্যাকুইট ফেস রিয়াকশন প্রোটিনস, এবং আরও যে অ্যাকুইট ফেস রিয়াকশন প্রোটিনসগুলো আছে, যে প্রোটিনগুলো হচ্ছে এগুলোর জন্য দায়ী, সেগুলোর কারণে মোট তিনটা জিনিস পেলাম, একটা ফিব্রিনোজেন, immunoglobulins, and acute phase reaction proteins, ওকে। তারপরে লিখছে কি, চেঞ্জেস ইন রেড ব্লাড সেলস শেপ or membrane may be also affect the ESR, অর্থাৎ এখানে বলছে চেঞ্জ ইন রেড ব্লাড সেলস চেঞ্জ, মানে পরিবর্তন হইতে পারে শেপ, তার কি আকৃতি, অথবা মেমব্রেন, মেবি অলসো এফেক্ট দ্য ইএসআর, এইটা ইএসআরকেও প্রভাবিত করতে পারে। অর্থাৎ আমরা চারটা কারণ পেলাম, কয়টা কারণ পেলাম, চারটা কারণ পেলাম, একটা যে ফিব্রিনোজেন, ইমিউনোগ্লোবুলিনস, অ্যাকুইট ফেস রিয়াকশন প্রোটিনস অ্যান্ড চেঞ্জ ইন রেড ব্লাড সেলস শেপ অর মেমব্রেন, ওকে। এই চারটা পেলাম। আচ্ছা আমি লিখে দিই। প্রথমটা কারণ হচ্ছে ফিব্রিনোজেন, দুই হচ্ছে ইমিউনোগ্লোবিউলিনস, acute phase reaction proteins, changes in red blood cells shape or সরি ও এখানে মেমব্রেনও হবে, আমি লিখতে ভুলে গেছি, আর নাম্বার, সরি আমি নাম্বারটাকে মেমব্রেন বলে ফেলছি,
সরি শেপের মধ্যে মেমব্রেনটা পড়তেছে, ঠিক আছে। নাম্বারস, ওকে, এই চারটা এখানে মেমব্রেনও বলতে পারো। ওকে, আমাদের তারপরে টপিক হচ্ছে, সরি আরেকটু বাকি আছে, তারপরে টপিকে যাবো আমি। আমাদের তারপরে টপিক হচ্ছে মেথড অফ মেজারিং ইএসআর। আমরা হচ্ছে ইএসআরটা কীভাবে মেজার করব সেটার মেথড। ওকে, দেখো কী করছে, when anticoagulate whole blood is allowed to send in a narrow vertical tube for a period of time, the RBCs under the influence of gravity settle out from the plasma. এখানে বলছে when anticoagulate হোল ব্লাড, মানে অ্যান্টিকোয়াগুলেট যেগুলো আছে রক্তে, এগুলো হচ্ছে অ্যালাউ করে যখন একটা একটা খুবই চিকন একটা ইয়ার মধ্যে যদি আমরা সেই রক্তটা নিই, ভার্টিক্যাল উলম্ব, ঠিক আছে, এরকম একটা উলম্ব টিউবের মধ্যে যদি নেই, একটা পিরিয়ড, একটা টাইম যদি রাখি, তাহলে হচ্ছে আরবিসিগুলো হচ্ছে গ্র্যাভিটির জন্য, কিসের জন্য, গ্র্যাভিটির জন্য স্যাটেল, তলানি পড়বে, কিংবা হচ্ছে আলাদা হয়ে যাবে, স্যাটেল আউট, আলাদা হয়ে যাবে ফ্রম দ্য প্লাজমা থেকে, ঠিক আছে। দ্য রেট অ্যাট হুইচ দে স্যাটেল, এই যে তারা আলাদা হচ্ছে, ঠিক আছে, তারা আলাদা হচ্ছে is measured as the number of millimeters. এই যে আলাদা হচ্ছে, ধরো এটা একটা এটা একটা কাঠি, কিংবা হচ্ছে একটা ধরো এই যে এইখান থেকে নামতেছে, ধরো এখানে হচ্ছে আমাদের সম্পূর্ণটা হচ্ছে একটা রক্ত আছে, এই রক্তটা ধরো এখান থেকে কি হচ্ছে, মানে এই রক্তটা এই যে এখান থেকে নামতেছে ইএসআরগুলো নামতেছে, প্লাজমাগুলো উপরে থাকতেছে, ইএসআরগুলো নামতে কত, ধরো 5 সেকেন্ডে এখানে আসছে, 5 সেকেন্ডে আসছে, পরবর্তী 5 সেকেন্ডে এখানে আসছে। এখন বলতেছে মিলিমিটার আকারে যদি দেই, প্রথম 5 সেকেন্ডে কত মিলিমিটার আসছে, প্রথম 5 সেকেন্ডে ধরো 10 মিলিমিটার আসছে, তাহলে সেটাই তার রেট, ঠিক আছে। এখন এটাই বলছে যে মেজার অ্যাজ দ্য নাম্বার অফ মিলিমিটার্স অফ ক্লিয়ার প্লাজমা প্রেজেন্ট, মানে ক্লিয়ার প্লাজমা কতটুকু আসতেছে, আমি যে দেখাইলাম কতটুকু প্লাজমা পাচ্ছি আমরা, তলানি পড়তেছে, আলাদা হচ্ছে, ঠিক আছে। অ্যাট দ্য টপ, উপরের দিকে, অফ আ কলাম আফটার 1 hour, 1 ঘন্টা পরে 60 মিনিটস, ওকে, মিলিমিটার পার আওয়ার, এটা তার একক বা ইউনিট, ঠিক আছে। তারপর কি লিখছে, অ্যাভারেজ ভ্যালু ইন হেলদি ম্যান আর লেস দেন 15 মিলিমিটার্স পার আওয়ার, 1 ঘন্টায় 15 মিলিমিটারের কম, 1 ঘন্টায় 15 মিলিমিটারের কম হতে পারে। ইন হেলদি ফিমেল দে আর সামওয়াট হায়ার, মানে তাদের একটু বেশি হতে পারে, লেস দেন 20 মিলিমিটার্স পার আওয়ার, ওকে। তারপর কি বলছে, দ্য ভ্যালু আর slightly higher in old age in both gender, কি লিখছে, the value are slightly higher in old age in both gender, মানে সামান্য পরিমাণে বেশি হইতে পারে, স্লাইটলি মানে সামান্য পরিমাণে বেশি হইতে পারে, কখন, বৃদ্ধ বয়সে, ঠিক আছে।
2 এজে বৃদ্ধ বয়সে। এখানে কি লিখছে, সাম ইন ইন্টারফারেন্স হুইচ ইনক্রিজ ইএসআর, কিছু প্রভাবক আছে যেগুলো হচ্ছে বাড়ায় ইএসআর রেটটা বাড়ায়। আচ্ছা, এটা কি এই ইএসআরটা কি, মানে কি এটা বাড়ায়? আচ্ছা আমি বলতেছি যে 1 নম্বরে আছে ইনক্রিজ লেভেল অফ ফিব্রিনোজেন, হ্যাঁ, গামা গ্লোবুলিনস। আচ্ছা আমরা একটু আগে দেখো আমি দেখাচ্ছি, এখানে পড়ছি আমরা ইমিউনোগ্লোবুলিনস এইটাই গামা গ্লোবুলিনস, ঠিক আছে? এই ইমিউনোগ্লোবুলিনসটাই হচ্ছে গামা গ্লোবুলিনস। এই যে গামা গ্লোবুলিনস, এই যে ফিব্রিনোজেন গামা গ্লোবুলিনস, ওকে, এটা মাথায় রাখা। তারপর কি লিখছে, টেকনিক্যাল ফ্যাক্টরসের মধ্যে বলছে টিল্ট, ইএসআর টিউব, হাই রুম টেম্পারেচার। এখানে বলছে ইএসআর টিউব যেটা আছে, মানে আমরা যে এই যে কলমটা টিউব হিসেবে যে ব্যাখ্যা করলাম, এই কলমটা ব্যাখ্যা করলাম না, এটার যদি কোনো তারতম্য ঘটে তাহলে ইএসআরটাও হচ্ছে, ইএসআর ভ্যালুটাও হচ্ছে তারতম্য ঘটবে। তারপরে হচ্ছে হাই রুম টেম্পারেচার, তোমার রুম টেম্পারেচার যদি নর্মাল না হয়, মানে হাই হয়, এখন দেখবা ধরো হাই রুম টেম্পারেচার বরফ গলে তাড়াতাড়ি, একটা জিনিস ঘন থেকে পাতলাতে পরিণত হয়, গরম হয়ে যায়, তার ঘনত্ব কমে যায়। এখন যদি নর্মাল না থাকে তাহলে তো ইএসআর রেটটা তাহলে তো আরও তাড়াতাড়ি বাড়ে যাবে, তাই না? তারপরে কি লিখছে, সাম ইন্টারফারেন্স হুইচ ডিক্রিসেস ইএসআর, ঠিক আছে, ইএসআরটাকে কমাবে। এখানে কী বলছে, অ্যাবনর্মালি শেপড আরবিসি, স্ক্যাটেল, তারপরে হচ্ছে স্প্যারো সাইটোসিস, ঠিক আছে, তোমার হচ্ছে শিকল আকৃতির, কিংবা হচ্ছে একটা হচ্ছে শিকল আকৃতির, মানে একটা হচ্ছে গোল আকৃতির ম্যাচ। আমরা তো এটা চ্যাপ্টা আকৃতির জানি, তাই না? এটা হচ্ছে আমাদের যে রেড ব্লাড সেলসগুলো থাকে এটা চ্যাপ্টা আকৃতি থাকে। যদি আমাদের এটা হচ্ছে স্প্যারোসাইটোসিসের মতো হয়ে যায়, মানে গোল হয়ে যায়, কিংবা হচ্ছে সিকল সেলসের মতো হয়ে যায়, কিংবা হচ্ছে শিকলের মতো হয়ে যায়, এটা হচ্ছে অ্যাবনর্মাল শেপড এর মধ্যে পড়ে, যেটা হচ্ছে অনেক টাইম নিবে সেডিমেন্টেশন হইতে, ঠিক আছে, ত্বরণী করতে। তারপর হচ্ছে টেকনিক্যাল ফ্যাক্টর, যে শর্ট ইএসআর টিউব, যদি শর্ট ইএসআর টিউব হয় তাহলে সময় নেবে। লো রুম টেম্পারেচার, লো রুম টেম্পারেচার দুইটা একই এখানে, এই যে এখানে একটা, এই যে এখানে একটা, ওকে। তারপরে কি হচ্ছে ডিলে ইন টেস্ট পারফরমেন্স, যদি তোমার রক্তটা বের করে বাইরে রাখে দাও, তারপরে কয়েক ঘন্টা পর কিংবা 3-4 ঘন্টা পরে যদি মেজার করো, তাহলে তো সেটা ওই রকম তোমার পারফরমেন্স দিবে না, তাই না? ওটা তো সেই রকম পারফরমেন্স দিবে না। অর্থাৎ আমাদের আসল টাইমটা হচ্ছে 2 ঘন্টার কি 2 ঘন্টা আগে করে ফেলতে হবে, টেস্টটা 2 ঘন্টার আগেই করে ফেলতে হবে। ক্লটেড ব্লাড স্যাম্পল, মানে ডিলে ইন টেস্ট পারফরমেন্স, ক্লটেড ব্লাড স্যাম্পল, মানে তোমার ব্লাড স্যাম্পলটা যদি ক্লটে তৈরি হয়ে গেল তাহলে তো এটা কেমনে কী হবে বলো? এক্সেস অ্যান্টিকোয়াগুলেন্ট বাবলস ইন টিউব, মানে তোমার হচ্ছে ব্লাডের তোমার যেই ইয়াটা থাকবে, টিউবটা থাকবে, এর মধ্যে যদি বাবল মানে হয়ে ঢুকে যায়, মানে বুদবুদ ঢুকে যায়, আমরা যখন রক্তটা নিব, স্যাম্পলটা নিব, তখন হচ্ছে এটার মধ্যে যদি বাবল ঢুকে যায় কিংবা বুদবুদ ঢুকে যায়, ধরো এটা নিচ্ছি, রক্তটা নিচ্ছি, এর মধ্যে বাতাসটা ঢুকতে দেওয়া যাবে না, ঠিক আছে, সেটা বলছে। এখানে কয়টা পেলাম, 1টা 2টা, ডিলে অফ টাইম 3টা, আর হচ্ছে বাবল 4টা, ওকে। তারপর লিখছে
ক্রনিক ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, এটা আবার কি? এটা একটা নাম, ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ। যদি তোমার দেহে কোনো ইনফ্লামেটরি রোগ থাকে, যেমন কোলাজেন এবং ভাস্কুলার ডিজিজ, কোলাজেন এবং ভাস্কুলার ডিজিজ যেগুলো আমাদের রোগ হয়ে থাকে, যে রোগগুলো কোলাজেন কিংবা হচ্ছে ভাস্কুলার ডিজিজ, ভাস্কুলারের কারণে হয়ে থাকে ইনক্রিজ ইএসআর, এগুলো হচ্ছে ইএসআর বাড়ায়, ঠিক আছে। তারপর হচ্ছে পলিসাইথেমিয়া হচ্ছে কমায়, ডিক্রিজ হচ্ছে কমায়, এগুলো হচ্ছে রোগের কারণে। এই কোলাজেন এবং ভাস্কুলার ডিজিজের কারণে হচ্ছে ইএসআরটা বাড়ে, আর পলিসাইথেমিয়ার কারণে হচ্ছে ডিক্রিজ কমে, কি কমে? ইএসআরটা কমে। ওকে, এটা মাথায় রাখবা। এটা হচ্ছে একটা আমাদের লাস্ট টপিক, এন্ড হচ্ছে হ্যাপ্রিন ইনঅ্যাক্টিভেট অন অক্সিডেশন। আচ্ছা, আমাদের দেহে কি আছে? আমাদের দেহে হ্যাপ্রিন আছে। হ্যাপ্রিনটা সক্রিয় না নিষ্ক্রিয় বলতে পারবা? আমাদের দেহে হ্যাপ্রিনটা সক্রিয়, কারণ সেটা রক্তকে জমাট বাঁধতে দিচ্ছে না। যখন সেটা অক্সিজেনের সংস্পর্শে আসবে, তখন সেটা কি হবে? তখন সেটা কাজ করা বন্ধ করে দেবে। তখন কাজ করবে কি, সেটাই দেখবো। দেখো, আমাদের দেহে ধরো একটা টিস্যু ইনজুরি হইলো, এই রক্ত পড়তেছে, রক্ত, ঠিক আছে। আমাদের দেহে একটা টিস্যু ইনজুরি হলো, তখন কি হবে? প্লাটিলেটস র্যাপচার্ড, ঠিক আছে। তখন এগুলাতে আসে প্লাটিলেটগুলো আসবে, আসে এটা বন্ধ করার চেষ্টা করবে। রিলিজ থ্রোম্বোপ্লাস্টিন, এখানে কি রিলিজ করবে? থ্রোম্বোপ্লাস্টিন নামে একটা জিনিস কি করবে? থ্রোম্বোপ্লাস্টিন একটা হচ্ছে আমাদের এনজাইম, এটা রিলিজ করবে। কে রিলিজ করবে? ওই যে ক্ষতিগ্রস্ত যে টিস্যুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে নিঃসরণ হবে। কিসের নিঃসরণ হবে? থ্রোম্বোপ্লাস্টিনের। এই থ্রোম্বোপ্লাস্টিন কার সাথে বিক্রিয়া করবে? ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করবে। ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে তৈরি করবে কি? থ্রোম্বোকাইনেস একটা এনজাইম। থ্রোম্বোকাইনেস কি? একটা এনজাইম। এই এনজাইমটা আমাদের প্রথম বিন অ্যাক্টিভেটর নামে পরিচিত। ACTI অ্যাক্টিভেটর, প্রথম বিন অ্যাক্টিভেটর নামে পরিচিত। কে? এই থ্রোম্বোকাইনেস। আমরা কখনো কিন্তু এই থ্রোম্বোকাইনেস নামটা ইউজ করিনি, এখন করলাম। তারপর কি লিখছে? এই যে আমাদের লিভারে কি তৈরি হয়? আমাদের লিভারে তৈরি হয় কি? ভিটামিন কে। এই ভিটামিন কেটাই আমাদের প্রথম বিন তৈরি করে। কি তৈরি করে? প্রথম বিন তৈরি করে। এই ভিটামিন কেটা প্রথম বিন তৈরি করতে সাহায্য করে। আমরা আগে পড়ছি, এই সম্পর্কে আগে পড়ছি, ঠিক আছে। যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, এটিকে অ্যাক্টিভ তৈরি করতে আমাদের কে সাহায্য করবে? থ্রোম্বোকাইনেস এটার সাথে বিক্রিয়া করে থ্রোম্বিনে কনভার্ট করবে, যেটা অ্যাক্টিভ। আচ্ছা, আমাদের ইয়াতে ফিব্রিনোজেন থাকে। কি থাকে? ফিব্রিনোজেন থাকে। এই ফিব্রিনোজেন মানে মলিকিউলকে এর সাথে বিক্রিয়া করে, এখানে আসে, এর সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে ফিব্রিন ফাইবারে তৈরি করে, ঠিক আছে। এই ফিব্রিন ফাইবার তখন যে মারা গেছে সেলগুলো, যেগুলো বাইরে বের হচ্ছে, যেগুলো মারা গেছে সেগুলোর সাথে ডেড সেলস এবং ফিব্রিন মিলে তৈরি করবে ক্লট বা থ্রম্বাস। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। এটাই হচ্ছে আমাদের রক্ত নিয়ে লাস্ট ক্লাস। ওকে, আল্লাহ হাফেজ।